পরিবার থেকে দূরে একটা শহরে পড়ে থাকা কতটা কঠিন হতে পারে সেটা গিলকে দেখলে বোঝা যায়। ভালো একটা চাকরির আশায় এই অচেনা শহরে এসেছিল সে, কিন্তু ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ দিয়েও কোথাও থেকে সাড়া নেই। ঘর ভাড়া দেওয়ার মতো টাকা নেই, পেটের খোরাকি জোগানো কঠিন হয়ে পড়েছে। তবে গিলের একটা অদ্ভুত দক্ষতা আছে, সে ক্ল মেশিন চালাতে পারে অবিশ্বাস্য রকমের ভালো। এই মেশিনগুলোতে মাত্র $1 দিলে 3 বার সুযোগ পাওয়া যায়। ক্রেনের মতো একটা যন্ত্র দিয়ে ভিতরের প্রোডাক্ট তুলে আনতে হয়। গিল প্রতিবারই এই কাজ করে ফেলে অনায়াসে, এরপর তুলে আনা জিনিসগুলো বিক্রি করে দেয়। এভাবেই তার দিন চলছিল কোনো রকমে। একদিন সকালে তার বন্ধু হুইবিয়াম জানায় যে নিচের তলায় নতুন একজন ভাড়াটি এসেছে। নতুন প্রতিবেশী নাকি একটা বেকারি শপ খুলতে চাইছে। এরপর বাড়িতে দুধ শেষ হয়ে যাওয়ায় গিল বাইরে বেরিয়ে পড়ে কেনার জন্য। রাস্তায় হাঁটতে হাঁটতে সে কাচের একটা ভাঙা বোতল পড়ে থাকতে দেখে। কেউ দেখুক বা না দেখুক, সে নিজে থেকেই সেটা তুলে ময়লার ঝুড়িতে ফেলে দেয়। তখনই লক্ষ্য করে পাশেই একটা নতুন বেকারি শপ খুলেছে, আর এটাই সেই নতুন প্রতিবেশীর দোকান। সেদিন রাতে গিল বারান্দায় দাঁড়িয়ে তার পুরনো কম্বলটা ঝাড়া দিচ্ছিল। ঝাড়তে গিয়ে তার ঘাড়ে রাখা নেক পিলোটা নিচে পড়ে যায়, আর ঠিক তখনই একটু দূরে একটা বেঞ্চে বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে একটা মেয়েকে দেখতে পায় সে। মেয়েটাকে এক নজর দেখতেই গিল যেন জমে যায়। এমন সৌন্দর্য সে আগে কখনো দেখেছে কিনা সন্দেহ। পরদিন সে বন্ধু হুইবিয়ামকে বলে মেয়েটা পরীর মতো সুন্দর ছিল। তাকে দেখে হতবাক হয়ে চেয়ে রইলাম অনেকক্ষণ। সেদিনই গিল ক্ল মেশিন থেকে বেশ কিছু উপহার জিতিয়ে এনে দেয় হুইবিয়ামকে। বাড়ি ফিরে লিফটে উঠতে গিয়ে সে থমকে যায়, কারণ গতকাল রাতে বেঞ্চে বসে থাকা সেই মেয়েটাই তার সামনে দাঁড়িয়ে আছে। তবে আজ মেয়েটা সম্পূর্ণ অন্যরকম। অদ্ভুত একটা ভঙ্গিতে সামনে দাঁড়িয়ে থেকে হঠাৎই গিলের দিকে ঝাঁপিয়ে পড়ে। নিজেকে বাঁচাতে গিয়ে গিল হাতে থাকা পুতুলটা দিয়ে একটা ধাক্কা দেয়, কিন্তু তাতে মেয়েটা আরও বেপরোয়া হয়ে যায় এবং সরাসরি তার ঘাড় চেপে ধরে মারতে শুরু করে। শেষমেশ গিল মাথা দিয়ে একটা গুঁতো দিয়ে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নেয়। পরদিন ঘুম থেকে উঠে গিল হাতে লাঠি নিয়ে সেই মেয়েকে খুঁজতে বের হয়। সারা বিল্ডিং ঘুরেও কোথাও তাকে পায় না। বাইরে বের হয়ে দেখে সেই নতুন বেকারি শপটা আজ থেকে খুলেছে। কাছে গিয়ে উকি দিচ্ছিল তখন বেকারির ম্যানেজার আরা পাশে এসে দাঁড়ায়। হতভম্ব গিল বলে সে রুটি কিনতে এসেছে। আরা জিজ্ঞেস করে এই বিল্ডিং এ থাকো নাকি? গিল বলে হ্যাঁ, আমি উপরের তলায় থাকি। এই কথা শুনে আরা তার বসকে ডাকে, আর সেই বস হলো সিয়নজি। গতকাল রাতে যেই মেয়েটা লিফটে তাকে আক্রমণ করেছিল, তাকে দেখেই গিলের বুকের ভিতরে ধরাস করে ওঠে। মাথা ফাটিয়ে দিয়েছিল যাকে, সেই কিনা দোকানের মালিক। ভয়ে মুখ লুকিয়ে গিল দ্রুত বেরিয়ে যেতে চায়, কিন্তু সিয়নজি পেছনে থেকে ডাকে। আরো ভয় পেয়ে গিল তখন সত্যিকারের দৌড় দেয়। মানে একবার চিন্তা করো, মেয়েকে দেখে ছেলে দৌড়াচ্ছে ভয়, আর আমাদের দেশে হলে ছেলের ভয় আর কি মেয়ে দৌড়ায়, উল্টো সিন। এরপরে সিয়নজিও পেছনে ছুটে ধরে ফেলে। তবে তাকে মারতে আসেনি সে বলে তুমি আমাদের প্রতিবেশী এবং নতুন কাস্টমারও, তাই তোমাকে এই ছোট্ট উপহারটা দিতে এসেছিলাম। গিল পুরোই অবাক হয়ে যায়। গতকাল রাতে মাথা ফাটিয়ে দিল, আর আজ তার কোনো কথাই মনে নেই। মেয়েটার কি স্মৃতিভ্রংশের রোগ আছে? এই প্রশ্নটা সারাদিন তার মাথায় ঘুরতে থাকে। সেই রাতে রাত 2টায় সিয়নজি তার ঘরে ঘুমিয়েছিল। স্বপ্নে সে দেখলো একটা ঘুটঘুটে অন্ধকারের মাঝে একটা মেয়ে বসে আছে। সেই দৃশ্যটা এতটাই তীব্র যে ঘুম ভেঙে গেল তার। ওদিকে গিল বারান্দা থেকে দেখতে পেল বিল্ডিং এর নিচে একটা মেয়ে অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে। রহস্যটা ধরতে সে ফ্রিজ থেকে দুধের প্যাকেট বের করে খালি করে ফেললো। তারপর খালি প্যাকেট নিয়ে বের হলো এই অজুহাতে যে দুধ কিনতে বাইরে যেতে হবে। নিচে এসে দেখে মেয়েটা আসলে পাশের রাস্তায় চলে গেছে। সেখানে মুচকি হেসে রাস্তার একেবারে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। একটা পথচারী লোক ছুটে এসে তাকে সরিয়ে দেয়, কিন্তু মেয়েটার আচরণ দেখে বোঝা গেল সে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করতে চাইছিল। তাদের চিৎকার শুনে গিল ছুটে গেল সেদিকে। সেই লোকটাকে অপরাধী ভেবে মারতে গেল। তখন লোকটা পকেট থেকে একটা ছবি বের করে বলল, আমার নাম সাংসু, আর এটা হলো আমার মেয়ে সিয়নজি। এখন বলো, তুমি আমার মেয়ের পিছনে কেন লাগছিলে? গিল তখন বলল, গত রাতে আপনার মেয়ে লিফটে আমার সাথে অদ্ভুত আচরণ করেছে। আজকেও দেখলাম সে রাস্তায় অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, তাই নিজে থেকে আসলাম। এই কথা শুনে সিয়নজি গালি দিয়ে বলে ওঠে, তাহলে তুমি সেই লোক যে আমার মেয়ের মাথা ফাটিয়েছিলে। সাংসু তার মেয়েকে আটকে গিলকে বলল, আমাদের থেকে দূরে থেকো, এই বিষয়ে কাউকে কিচ্ছু বলো না। কিন্তু সিয়নজি তখনও মারার জন্য ছটফট করছিল, তাই গিল ভয় পালিয়ে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় সিয়নজি ঘুমিয়ে পড়েছে। সাংসু তাদের কর্মচারী আরাকে জিজ্ঞেস করে, ও একা কিভাবে রাস্তায় বেরিয়ে গেল? তুমি ছিলে কোথায়? আরা বলে, আমি ওকে ঠেকাতে পারিনি, আমাকে রেখেই বেরিয়ে গেছে। পরদিন সকালে লিফটে উঠে গিল দেখে সিয়নজি সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে সে ক্ষমা চাইতে শুরু করে। তবে সিয়নজির রাতের কোনো কিছু মনে নেই। কেন
সরি বলছে বুঝতেই পারছে না সে। সেদিন রাতে সিয়নজি বাবার সাথে বেরিয়ে গেল আর একটু দূর থেকে গিল তাদের অনুসরণ করতে লাগলো। রাত 2টোর পর সিয়নজি আগে চলে আসে পার্কে। সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপর পছন্দের কেক খেতে যায় সুপার শপে। গিল লক্ষ্য করলো পানির বোতলটা নিজে ধরছে না, সিয়নজি বাবাকে দিয়ে ধরিয়ে পান করাচ্ছে। সাংসু সিয়নজিকে বলল, তোমার জন্য কয়েক মাস পর পর বাড়ি বদলাতে হয়। এবারও ভেড়ায় থাকার পরিকল্পনা ছিল, কিন্তু তুমি কেন ফ্ল্যাট কিনতে জোর করলে? সিয়নজি বলল, এই এলাকার দাম খুব শীঘ্রই দ্বিগুণ হয়ে যাবে, তখন বেচে দিলে বড় লাভ হবে। এই বলে সে হঠাৎ একটা অদ্ভুত অঙ্গভঙ্গি করে সেখানেই ঘুমিয়ে পড়ে। সাংসু তাকে পিঠে তুলে বাড়ি যেতে চাইলে তখনই মেরুদণ্ডে তীব্র ব্যথায় কুঁকড়ে গেল সে। সিয়নজি প্রায় পড়েই যাচ্ছিল, সেই মুহূর্তে গিল দৌড়ে এসে তাকে ধরে ফেললো। একটু পরেই দেখা গেল মেরুদণ্ডের চিকিৎসার জন্য সাংসুকে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে, আর ঘুমন্ত সিয়নজি তখন গিলের পিঠেই ঘুমিয়ে আছে। আরা জিজ্ঞেস করলো, তুমি কোথায় চাকরি করো? গিল জানালো, এখনো কোনো চাকরি পাইনি। পরে গিল হাসপাতালে গেল সাংসুকে দেখতে। সাংসু বলল, ওই জিনিসটা বের করো। দেখা গেল সাংসু গিলের বায়োডাটা দেখতে চাইছে। রেজাল্ট ছিল মাঝারি মানের, কয়েকটা চাকরি থেকে বরখাস্ত হয়েছে বাজে পারফরমেন্সের কারণে। সব দেখে সাংসু বলল, তোমাকে একটা কাজ দিতে পারি। দিনে আমার বেকারিতে কাজ করবে আর রাত 2টো থেকে 5টা পর্যন্ত আমার মেয়েকে নিয়ে বাইরে বেড়াতে যাবে। তারপর সাংসু আসল কথাটা বলল, সিয়নজি সাধারণ কোনো মেয়ে নয়, তার শরীরে একটা অদ্ভুত ভূত রয়েছে। প্রতি রাতে ঘুমিয়ে পড়লে সেই ভূতটা তার শরীরে দখল নেয়। এই ভূত জন্মের পর থেকে সিয়নজির ভেতরে বাসা বেঁধেছে। সিয়নজির মায়ের পূর্বপুরুষরা কোনো এক অভিশপ্ত কারণে এই ভূতের মুখোমুখি হয়েছিল। ভূতটা রাতের চাঁদের আলোতে ঘুরে বেড়াতে পছন্দ করে, তাই প্রতি রাতে কেউ না কেউ তাকে নিয়ে বাইরে যায়। কিন্তু মেয়েটা এইসব কিছুই জানে না। রাতের ঘটনা তার স্মৃতিতে থাকে না। অনেক ত্রান্তিকের কাছে ঝাড়ফুঁক করিয়েও কোনো ফল পাওয়া যায়নি। তাই আজ থেকে রাতের বেলা সিয়নজিকে নিয়ে বেরোনোর দায়িত্ব তোমার। এত কিছু শুনে গিল প্রায় পালিয়েই যাচ্ছিল, কিন্তু বেকারত্ব আর সাংসুর আকুতির কথা ভেবে শেষমেশ রাজি হয়ে গেল। সেই রাতে ঘুমিয়ে থাকা সিয়নজির শরীরে ভূতটা এলো। গিলকে দেখতেই সে মারার জন্য ছুটে আসতে চাইলো। আরা তাকে বুঝিয়ে ঠান্ডা করলো। এরপর তারা বেড়াতে বেরোলো। ভূতটা গিলকে বলল, আমি কোনো সাধারণ ভূত নই, আমি উচ্চ শ্রেণীর একটা মারাত্মক ভূত। আমার 2টো বিশাল শিং আছে, 2টো পাখা আছে। সাধারণ মানুষের চোখে এগুলো দেখা সম্ভব নয়। পরদিন গিল হাসপাতালে গিয়ে সাংসুকে বলল, এই ঝুঁকির চাকরি সে করতে পারবে না। ভূতটা তাকে একদমই পছন্দ করে না। সাংসু অনুরোধ করলো, কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাব আমি, তুমি এই অল্প সময়টা শুধু আমার মেয়েটাকে একটু দেখে রাখো। তাই বাধ্য হয়ে গিলকে আবারও কাজে থাকতে হলো। পরদিন প্রথমবারের মতো বেকারিতে কাজে গেল গিল, আর সিয়নজিকে বলল, তোমার বাবা ওকে নিয়ে এসেছে। আরা পরে গিলকে আড়ালে ডেকে বলল, রাতের কিছুই ওর মনে থাকে না, ঘুমালেই শরীরটা ভূতের দখলে চলে যায়, ভয় পেও না, ভূতটা তোমাকে মেরে ফেলবে না। সেই রাতে ভূতটা গিলের সাথে সংবেদনশীল কৌশলে খেলতে শুরু করলো। সম্পূর্ণ নিরীহ ভান ধরে তাকে প্রেমের প্রস্তাব দিল। তখন গিলের মনে পড়ে গেল সাংসু বলেছিল ভূতটা আবেগের ফাঁদ পাততেও চাইবে, সেই ফাঁদে পড়লে ভূতটা আরো শক্তিশালী হয়ে যাবে এবং সিয়নজির শরীরে আরো বেশি সময় থাকবে। এই কথা মনে আসতে গিল চিৎকার করে বলল, এই ফাঁদে আমি পড়বো না। তখন ভূতের মাথায় খাবারের কথা এলো। সুপার শপের দোকানদারকে ডেকে বলল, হোয়াইট আর মিন্ট চকলেট কেকগুলো সবসময় আমার জন্য রেখে দিবি, না পেলে তোর খবর আছে। তখন আরেকটা মেয়ে এসে সেই একই ফ্লেভারের কেক চাইলো, কিন্তু ভূত আগে সব কেক কিনে স্টক ফাঁকা করে দিয়েছিল। কেক না পেয়ে মেয়েটা কান্না শুরু করলো। তখন ভূত দূর থেকে মেয়েটাকে দেখিয়ে দেখিয়ে কেক খেতে লাগলো। কেকটা ফেলে দিয়ে আরেকটা বের করে মেয়েটার সামনে নাড়াচাড়া করে দেখালো। মেয়েটা মন খারাপ করে দৌড়ে চলে গেল। গিল বলল, সত্যিকারের ভূত এতটা হাস্যকর হয় না। এই কথায় ভূত রেগে বলল, আমাকে রাগালে মেয়েটাকে কষ্ট দেব। এই বলে টেবিলটা উল্টে দিতে গেল। তা না পেরে সেখানে সব জিনিস ফেলে দিল। তারপর মাটি থেকে একটা পোকা তুলে মুখে ঢুকাতে গেল। গিল তখন তাকে ধরে ফেললো, বলল, তুমি সত্যিকারের ভূত সেটা আমি বিশ্বাস করেছি, কিন্তু সিয়নজিকে কষ্ট দিও না, সে কোনো দোষ করেনি। পরদিন সকালে সিয়নজি গিলকে কাজকর্ম বুঝিয়ে দিচ্ছিল। গিল অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, ভূতের বিষয়টা কি সত্যি সত্যি নাকি সবই অভিনয়। সিয়নজি বলল, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আরার সাথে যেভাবে স্বাভাবিকভাবে কথা বলো, আমার সাথেও তেমন ভাবেই বলবে। এই বলে কলেজের দিকে রওনা হলো সে। সেই রাতে নির্ধারিত সময় ব্যাগ, পানি আর দরকারি জিনিসপত্র নিয়ে ভূতকে নিয়ে গেল পার্কে। ভূত বলল, আরো জোরে ধাক্কা দাও। গিল পুরো শক্তি দিয়ে ধাক্কা দিতে গিয়ে ভূতটাকে উড়িয়ে দিল। সে মুখ থুবড়ে পড়ে গেল। এরপর উঠে গিলকে মারার জন্য তাড়া করলো। সাংসু হাসপাতালে শুয়ে ট্র্যাকিং অ্যাপে দেখছিল পুরো ব্যাপারটা। দিনের বেলা গিল কাজের ফাঁকে লুকিয়ে সিয়নজিকে দেখতো। বোঝাই যাচ্ছিল মেয়েটাকে তার পছন্দ হয়েছে। সিয়নজিও বুঝে একটু একটু করে গিলকে লক্ষ্য করছিল।
রাতে ভূতটা আবার কেক কিনতে গেলে দোকানের ছেলে বলল স্টক নেই। তখন ভূতটা নাটক করলো, বলল আমি বেশি দিন বাঁচবো না, এই কেকটাই আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। এই কথায় দোকানের ছেলের চোখে জল চলে এলো। সে লুকিয়ে রাখা একটি কেক বের করে দিল। সেটা ছিনিয়ে নিয়ে ভূত বলল সাহস কোথায় পেলি আমার সাথে মিথ্যা বলার। তখন সেই মেয়েটাও আজকে এসে দেখলো একমাত্র কেকটাও নেই। পরদিন মেয়েটা রাগে গিয়ে সিয়নজির বেকারি থেকে অনেকগুলো রুটি খেয়ে চলে গেল। এদিকে ভূত প্রায় একটা মাটির পাত্র খুঁজে বেড়াতো। আর দিনে দিনে গিল আর সিয়নজির মধ্যে একটা মিষ্টি বন্ধুত্ব তৈরি হয়ে গেল। গিল একদিন ভূতকে জিজ্ঞেস করলো এই কোকড়া চুল আর এমন মেকআপ কে করে দেয়। ভূত বলল ম্যাজিকে 1 সেকেন্ডে করে ফেলে। কিন্তু আসলে দেখা গেল ভূতটা আরার সাহায্যে অনেক সময় নিয়ে সাজগোজ করতো। গিলের ঘুম পেয়ে গেলে সেও ঘুমিয়ে পড়ার অভিনয় করত। বাড়ি ফিরে আরা তার মেকআপ তুলে দিত যাতে সকালে উঠে সিয়নজি নিজেকে স্বাভাবিক দেখতে পায়। পরদিন আরা গিলকে বলল একদিন সে ভূতকে একটা নকল ম্যাজিক দেখিয়ে বাজিতে হারিয়ে দিয়েছিল। শর্ত হিসেবে বলেছিল একটা জায়গায় যেতে হবে। সেই জায়গাটা ছিল একজন ওঝার বাড়ি। সেখানে ভূতকে বেঁধে অনেক তন্ত্রমন্ত্র করেও কাজ হয়নি। সিয়নজির শরীর থেকে কিভাবে বের হওয়া যাবে সেটা কেবল ভূতই জানে। এই কথা শুনে গিলের মাথায় বুদ্ধি এলো। সেও একটা বাজি ধরে ভূতকে হারিয়ে তার মুখ থেকে এই তথ্য বের করে নেবে। পরিকল্পনা অনুযায়ী সেই রাতে সে ভূতকে কুয়া মেশিং এর কাছে নিয়ে গেল। বলল যে কোনো একটা পুতুল বেছে নাও, 3 বারের মধ্যে সেটা তুলে আনবো। ভূত বলল না পারলে সিয়নজির শরীরে 3 ঘন্টার বদলে 6 ঘন্টা থাকবো। গিল বলল আমি জিতলে বলতে হবে কি করলে তুমি ওকে ছেড়ে দেবে। ভূত শর্তে রাজি হয়ে সাদা একটা পুতুল দেখিয়ে দিল। গিল পরপর 2 বার ব্যর্থ হলে ভূত হাসতে লাগলো। তারপর গিল শেষবার চেষ্টা করে অনায়াসে পুতুলটা তুলে আনলো। বলল এখন শর্ত অনুযায়ী বলো কিভাবে সিয়নজিকে মুক্তি দেবে। ভূত বলল আমার নাম ধরে 3 বার বলতে হবে সিয়নজির শরীর ছেড়ে দাও, তাহলে চলে যাব। গিল বলল তাহলে তোমার নামটা বলো। ভূত বলল শর্তে নাম বলার কথা ছিল না, শুধু কিভাবে মুক্তি দেব সেটা বলতে বলেছিল, তাই নাম বলবো না। পরদিন তারা একটা দোকানে রুটি ডেলিভারি দিতে গেল। সেখানে ইউংসিক নামের একটা লোকের সাথে গিলের ধাক্কা লাগলো। সিয়নজি ছুটে এসে সরি বলল, কিন্তু লোকটা অদ্ভুতভাবে সিয়নজির দিকে তাকিয়ে রইল এবং তার হাত ধরতে গেল। গিল তখন নিজের হাত বাড়িয়ে সরি বলে পরিস্থিতি সামলালো। লোকটা চলে যাওয়ার পর সিয়নজি বলল কেন জানি মনে হয় রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। স্বপ্নে একটা ছেলে যেন সব সময় ছায়ার মতো পাশে থাকে, সব সময় আগলে রাখে। একথা শুনে গিলের মনটা অদ্ভুত রকম ভালো হয়ে গেল। সেই রাতে নদীর পাড়ে বসেছিল তারা। হঠাৎ অনেক পুলিশের গাড়ি এলো, সাইরেন বাজলো। একটা লোক সেতু থেকে নদীতে লাফ দেওয়ার জন্য উঠে গিয়েছিল, বলছিল তার সব শেষ হয়ে গেছে। পুলিশ অনেক বোঝালো কিন্তু কিছুতেই নামছে না। তখন গিল দেখলো সেই মেয়েটা মানে ভূতটা হাত নাড়িয়ে কিছু একটা ইশারা করছে। মনে হলো লোকটাকে নামতে বলছে। গিল ইমোশনাল হয়ে কান্না করতে যাচ্ছিল। তারপর ভালো করে কান পেতে শুনলো ভূতটা বলছে এত নাটক না করে লাফ দিয়ে দাও। মানে বিষয়টা এরকম, নাটক কম করো প্রিয়, নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত। মানে বুঝতে পারতেছো সে বলতেছে এত নাটক না করে লাফ দিয়ে দাও, দেখো ব্যথা লাগবে না, দেখো আমি কিভাবে লাফ দিই। এই বলে পুরো বেগে দৌড়ে নদীতে ঝাঁপিয়ে পড়লো। গিলও তাকে বাঁচাতে লাফ দিল, কিন্তু গিল নিজেই সাঁতার জানতো না। পুলিশ তাকে উদ্ধার করলো, কিন্তু মেয়েটাকে কোথাও পাওয়া গেল না। পরে দেখা গেল ভূতটা নিজেই সাথে নদী পার হয়ে গেছে। এই দৃশ্য দেখে সেতুর উপর দাঁড়িয়ে থাকা লোকটা অনুপ্রেরণা পেয়ে নিজের মত পাল্টে নিচে নেমে এলো। এই ঘটনা টেলিভিশনে খবরে এলো। সেটা দেখে সাংসু আরা আর গিলকে অনেক বকাবকি করলো, মারতেও আসছিল। কিন্তু ঠিক তখনই সিয়নজি ঘরে এসে পড়লো। গিল তখন নাটক করে সিয়নজিকে বুকে জড়িয়ে নিল। পরে আরা গিলকে জানালো সিয়নজির স্বপ্ন হলো ফ্রান্সে গিয়ে উচ্চ শিক্ষা নেওয়া, কিন্তু ভূত না তাড়ানো গেলে তাকে বিদেশ পাঠানো যাবে না। সেই রাতে গিল ভূতের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সিয়নজি নিজেই বেরিয়ে এলো। গিলকে দেখে চমকে উঠলো, এত রাতে কি করছে। গিলও অবাক হলো, কারণ এই প্রথমবার ভূতটা আসেনি। সিয়নজি বলল ঘুম আসছিল না, তাই হাঁটতে বেরিয়েছি। আজ মায়ের মৃত্যুবার্ষিকী, আমার 8 বছর বয়সে একা ফেলে চলে গিয়েছিল মা। হঠাৎ একটা গাড়ি চলে আসায় গিল তাকে দ্রুত সরিয়ে নিল। আর এই সুরক্ষিত ভাবটা সিয়নজির খুব ভালো লাগলো। এই রাতে সে গিলকে নিয়ে মুভি দেখতে গেল। মুভিটা ছিল রোমান্টিক। সিয়নজি গিলের হাতে হাত রাখলো। কিছুক্ষণ পরে গিল তার হাত ধরে তার চোখের দিকে তাকালো। তখন সিয়নজি হঠাৎ অদ্ভুত একটা ভয়ঙ্কর হাসি আসলো। ভূত এসে গেছে। ভূত উঠে চলে যেতে যেতে একটা কাপড়কে শুধু শুধু বিরক্ত করলো। বলল পা উঠিয়ে বসলে কিভাবে, পা নামাও, না হলে পা ভেঙে দেবো। তারপর কাউন্টার থেকে মুঠো ভরে পপকর্ন নিয়ে চলে গেল। গিল বলল তোমার কারণে সিয়নজির পরিবার তাকে বিদেশে পাঠাতে পারছে না, তোমার আসল নামটা বলো, সেই নাম ধরে ডাকলে তোমাকে মুক্তি দেওয়া যাবে। ভূত রেগে বলল আগে আমাকে মন থেকে খুশি করতে হবে, তারপর ভাববো।
এখন আমাকে ট্রাম্পোলিনে নিয়ে চলো, অনেক দিনের ইচ্ছে। তারপর একটা সমুদ্রের ছবি দেখিয়ে বলল এখানেও নিয়ে যেতে হবে। গিল বলল ওখানে দিনে যেতে হবে, তুমি তো আসো রাতে। ভূত বলল সিএনজিকে নিয়ে যেও, ওর ভিতর থেকে আমি সব দেখতে পাবো। পরদিন গিল সিএনজিকে নিয়ে সমুদ্রে গেল। সিএনজি বলল খুব ঠান্ডা লেগেছে, তাই সে আসতে পারেনি। গিল লক্ষ্য করলো সিএনজির চোখ থেকে পানি গড়াচ্ছে। সিএনজি নিজেও বুঝতে পারছে না কেন কাঁদছে। গিল বুঝলো এই কান্নাটা আসলে ভূতের। পছন্দের জায়গায় আসতে পেরে সে আনন্দে কাঁদছে। সেই রাতে দেখা গেল ভূতটা গাছে পানি দিচ্ছে, তারপর একটা মাটির পাত্র খুঁজতে লাগলো। গিল বলল তোমার কথা মতো সমুদ্রে গিয়েছি, তুমিও উপভোগ করেছো, এখন তাড়াতাড়ি চলে যাও। ভূত রেগে পাত্রটা ভেঙে ফেললো। আগেই বলেছি খুশি মনে ইচ্ছাগুলো পূরণ করলে চলে যাব, এভাবে তাগাদা দিলে ওর ক্ষতি করব। এই বলে ঘাস তুলে খেতে শুরু করলো। তারপর রাস্তার মাঝখান দিয়ে দৌড়াতে লাগলো। গিল তাকে থামাতে গিয়ে নিজেই প্রায় গাড়ি নিচে পড়ে যাচ্ছিল। কিছু দূর গিয়ে ভূতের পা আটকে গেল, সামনে এগোতে পারছে না। উপরে তাকে দেখলো একটা মন্ত্রপুত দড়ি ঝোলানো। গিল কাছে এসে ভূতের মুখের ময়লা মুছে দিয়ে বলল এসব অদ্ভুত জিনিস খেলে অসুস্থ হয়ে পড়বে, প্রতিশ্রুতি দিচ্ছি মন থেকে তোমার ইচ্ছাগুলো পূরণ করব, তুমিও তোমার কথা রাখবে। পরদিন গিল ট্রাম্পোলিনে নিয়ে গেল ভূতকে। ভূত আনন্দে লাফালাফি করতে লাগলো। তখন তার চোখে ভেসে উঠলো পুরনো কিছু দৃশ্য। ছোটবেলায় সিএনজি বাবা মায়ের সাথে এভাবেই লাফাতো। এরপর বাস্কেটবল, ফুটবল খেলে সবাই মজা করলো। তারপর গিল নিয়ে গেল ফুলের বাগানে। বলল নিশ্চয়ই ফুল ভালো লাগে তোমার। ভূত বলল আমি ভয়ঙ্কর ভূত, এসব পছন্দ করি না। কিন্তু তার পরনের পোশাকটাই ছিল ফুলের ছাপার। আর বাগানে ঢুকে সে সুন্দর সুন্দর ফুল একটা একটা করে ছুঁয়ে দেখতে লাগলো। গিল বলল একটা ছবি তুলে দিই, একটু হাসো। ভূত বলল ভয়ঙ্কর ভূত হাসে না। গিল বলল শুনেছি উচ্চ শ্রেণীর ভূতেরা হাসতে পারে এবং ক্যামেরার সামনে ভালো পোজ দিতে পারে। এই কথায় ভূতটা সুন্দর পোজ দিয়ে ছবি তুললো। পুরো বাগান ঘুরে এত ছবি তুললো যে একদম হাঁপিয়ে গেল। গিল ছবিগুলো দেখিয়ে বলল বেশ ভালো এসেছে। ভূত বলল কিন্তু এটা তো আমি না, আমার শিং আর পাখা আছে। এই বলে নিজের ছবি এঁকে দেখালো। গিল বলল দেখেই বুঝছি তুমি খুবই সুন্দরী। তোমার বান্ধবীরা কি নামে ডাকে তোমাকে? ভূত তার চালাকি ধরে ফেললো এবং একটা ভুল নাম বলল। গিল সেই নাম ধরে বলল সিএনজির শরীর ছেড়ে দাও। ভূত বলল জানতাম তুমি এটাই করবে, তাই ভুল নাম বলেছি। পরদিন গিল একটা সুখবর জানালো। ট্রাম্পোলিনে নিয়ে গেছে বলে ভূতটা এখন থেকে সিএনজির শরীরে 30 মিনিট কম সময় থাকবে। আগে 3 ঘন্টা থাকতো আর এখন থাকবে 2.5 ঘন্টা। এই শুনে আবার মাথায় বুদ্ধি এলো, আজকে এমন কিছু করতে হবে যাতে ভূতটা আরো 30 মিনিট কমিয়ে দেয়। পরিকল্পনা অনুযায়ী সেই রাতে ভূতকে একটা পার্টিতে নিয়ে যাওয়া হলো। সেখানে গিলের বন্ধু হুইবিয়ামের সাথে আরা মজা করছিল। ভূতটা এক মেয়েকে ধরে জিজ্ঞেস করলো তার আইলাইনারটা কোথা থেকে কেনা। তখন গিল দেখলো সেই ইয়ংসিক লোকটা এসেছে। সে ভূতের হাত ধরতে যাচ্ছিল। গিল সামনে গিয়ে বলল ও আমার গার্লফ্রেন্ড। ইয়ংসিক তখন অদ্ভুতভাবে তাকিয়ে চলে গেল। পরদিন সিএনজি দেখলো আরা আর হুইবিয়াম কখন যেন বন্ধ হয়ে গেল। তখন ইয়ংসিক দোকানে এসে সিএনজিকে আবারও সেইভাবে দেখে একটা ক্যান্ডি কিনে চলে গেল। গিল তাকে থামিয়ে পরিচয় জিজ্ঞেস করলো। ইয়ংসিক বলল এই মেয়েটার সাথে অন্য কিছু আছে, সেটা আমি জানি। মন্ত্রপুত দড়ি ঝুলিয়ে পরীক্ষা করেছি, দূর থেকে অনুসরণ করেছি, কিন্তু যতবার এগিয়ে গেছি তুমি এসে আটকে দিয়েছো। একমাত্র আমি ওকে মুক্তি দিতে পারবো। গিল বলল আপনি ভুল করেছেন, এমন কিছুই নেই। রাতে ভূত জানালো ইয়ংসিক একজন তান্ত্রিক, তার পূর্বপুরুষরাও চেষ্টা করে ব্যর্থ হয়েছে। পরদিন সিএনজি কলেজে যাওয়ার সময় গিল বলল ফেরার পথে ফোন দিও, আনতে আসবো। এই কথায় সিএনজির মুখে হাসি ফুটে উঠলো। কিন্তু বাড়ি ফেরার পথে একটা মেয়ে তাকে জুতোর ফিতা লাগিয়ে দিতে বলল। মেয়েটা খুশি হয়ে একটা ক্যান্ডি দিল। বাসে উঠে ক্যান্ডি খেতে খেতে ঘুমিয়ে পড়লো সিএনজি। তখন ইয়ংসিক পাশে এসে দাঁড়ালো। এদিকে গিল আর সাংসু দোকানে ছিল। গিলের হঠাৎ মনে হলো সিএনজি এখনো ফোন করেনি। সাংসু ট্র্যাকিং অ্যাপে দেখলো মেয়ে ভুল পথে যাচ্ছে। গিল সাথে সাথে ফোনটা নিয়ে ছুটে বেরোলো। ইয়ংসিক ততক্ষণে সিএনজিকে নিয়ে এসেছে। তাকে বেঁধে ক্যামেরা চালু করে ভূত তাড়ানো শুরু করবে। তখন সিএনজির শরীরে ভূতটা এসে গিয়েছিল। ইয়ংসিক বলল তোকে তাড়িয়ে বংশের মুখ উজ্জ্বল করব। তখন গিল এসে ইয়ংসিককে মেরে অজ্ঞান করে দিল। বাড়ি ফেরার পথে ভূতটা তার পুরনো সব কথা বলতে শুরু করলো। আজ থেকে প্রায় 170 বছর আগের কথা। সেই সময় গ্রামে মরণব্যাধি রোগ আর খাদ্যভাব দেখা দিয়েছিল। একদিন নদীতে একটা মাছ কুড়িয়ে পেয়ে বাড়ি নিয়ে গেলাম অসুস্থ বাবা আর বোনকে খাওয়াবো বলে, কিন্তু ততক্ষণে তারা দুজনেই চলে গিয়েছিল। মাত্র 20 বছর বয়সে হয়ে গেলাম একা, পরিবারহীন। গ্রামের মহামারী থেকে মুক্তির জন্য একজন ওঝা ডাকা হলো। সে বলল একটা প্রাণ উৎসর্গ দিতে হবে। স্বাভাবিকভাবেই কেউ নিজ থেকে রাজি হলো না। গ্রামের সবাই মিলে তখন আমাকেই বেছে নিল। গরিব আর অনাথ বলে বাঁচাতে এলো না কেউ, আমাকে পুড়িয়ে মারা হলো। একটা দয়াবান পরিবার আমার ছাই মাটির হাড়িতে ভরে পুঁতে রাখলো। সে অন্ধকার হাড়িতে আমার আত্মা দিন কাটাতে লাগলো। ধীরে ধীরে সব কষ্ট আর দুঃখ কমে যাচ্ছিল।
ছিল। 100 বছর পার করলে সব ভুলে শান্তিতে শূন্যে মিলিয়ে যেতে পারতাম, কিন্তু 50 বছরের মাথায় একদিন সিয়নজির পূর্বপুরুষ সেই হাড়িটা খুঁজে পেল। ছাইগুলো ফেলে দিয়ে ধুয়ে সেটাকে কিমচি রাখলো। সেই পাত্রটা ছাড়া যাওয়ার মতো আমার আর কোথাও জায়গা ছিল না, তাই বাধ্য হয়ে তার শরীরে ঢুকে পড়লাম। প্রচন্ড রাগে সবাইকে জ্বালাতন করতাম, পেটে থাকা সন্তানের শরীরে ঢুকলাম। এভাবে প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে সিএনজি পর্যন্ত পৌঁছালাম। ওঝারা আমাকে ধরলে অনেক কষ্ট দেবে বলে নিজেকে ভয়ঙ্কর ভূত হিসেবে দেখাতাম। আগামী পূর্ণিমার আগে সেই মাটির হাড়িতে ফিরতে না পারলে কষ্টকর স্মৃতি নিয়ে অন্ধকারে ঘুরতে হবে চিরকাল। তাই সব সময় সেই হাড়িটা খুঁজে বেড়াতাম। সেই হাড়িতে বাকি 50 বছর কাটালে সব কষ্ট মুছে গিয়ে শান্তিতে মিলিয়ে যেতে পারবো। বাড়ি ফিরে ভূত অপেক্ষা করতে লাগলো 2 দিন পরের পূর্ণিমার জন্য। এই 2 দিনই হলো কোনো মানুষের শরীরে থাকার শেষ সময়। মনে মনে ভাবলো যদি হাড়িটা না পাওয়া যায় তাহলে কষ্টের স্মৃতি নিয়ে পৃথিবীতে চিরকাল ঘুরতে হবে। কিন্তু গিল অন্য পরিকল্পনা করছিল। সে সাংসুর কাছে থেকে সিয়নজির দাদির বাড়ির ঠিকানা নিল, তারপর রওনা হলো সেদিকে। অনেক পথ পাড়ি দিয়ে এক প্রত্যন্ত এলাকায় পৌঁছালো। জঙ্গলের মধ্যে পুরনো পরিত্যক্ত বাড়িটা খুঁজে পেল। সারাদিন তন্ন তন্ন করে খুঁজেও মাটির হাড়িটা পেল না। সারা রাত ধরেও খুঁজতে লাগলো। এদিকে ভূতটার আর দোলনায় বসতে মন চাইছিল না। মন খারাপ করে শুধু আকাশের চাঁদের দিকে তাকিয়ে রইল। পরদিন ভোরে গিল দেখলো একটা পাখি একটা পাথরের ওপর বসে কিছু একটা ইশারা করছে। পাথরটা সরিয়ে মাটি খুঁড়তেই পেয়ে গেল সে মাটির হাড়িটা। এটা নিয়ে দ্রুত বাড়ির দিকে ছুটলো, কারণ আজ রাতেই পূর্ণিমা। সেই রাতে শেষবারের মতো সেজে গুজে আর মাথায় হাত বুলিয়ে ভূত বেরিয়ে পড়লো। যাওয়ার সময় সুপার শপে গিয়ে নিজের পছন্দের কেকটা রেখে দিল, অন্য একটা কেক নিল। সেই মেয়েটা এই প্রথমবার তার পছন্দের কেক পেয়ে হতবাক হয়ে গেল। যাওয়ার সময় দোকানের ছেলেটাকে ধন্যবাদ দিল। সাংসু ভূতকে বলল, তোমার পেছনে ছুটতে ছুটতে কখন যে এতটা বয়স হয়ে গেল বুঝতেই পারিনি। নিজেকে তো সবসময় তরুণ মনে হতো। ভূত তখন কল্পনায় দেখলো ছোট থেকে এই মানুষটাকে সে নিজের বাবার মতোই ভালোবেসেছে, আর আজ সব ছেড়ে যেতে হবে। সে বলল এই এলাকার দাম শীঘ্রই অনেক বাড়বে, বাড়িটা বিক্রি করলে ভালো লাভ পাবে। সিয়নজিকে ফ্রান্সে পাঠাবেন আর নিজের স্বপ্নটাও পূরণ করুন। পুরো পৃথিবী ঘুরে দেখুন। এখন আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে গিলকে একবার দেখতে চাই। ঠিক সেই মুহূর্তে গিল এসে উপস্থিত হলো। তাকে নিয়ে গেল সেই পছন্দের ফুলের বাগানে। তারপর হাড়িটা বের করে দিল। সেটা দেখে ভূতের চোখে পানি চলে এলো। বলল, এত কষ্ট কেন করলে? গিল বলল, তোমার ভালো চাই, কারণ যখন আমার ঘুম পেত তুমি নিজেই ঘুমের ভান করে বাড়ি চলে আসতে, গাছে পানি দিতে। সেটা কোনো ভয়ঙ্কর ভূতের কাজ নয়। তুমি আসলে অনেক ভালো একজন মানুষ ছিলে। পরিবারের জন্য খাবার জোগাড় করতে গিয়ে তুমি নির্দোষ হয়েও এই পরিণতি পেয়েছো। 100 বছর ধরে সেই বেদনা বুকে নিয়ে আছো। এই কথা শুনে ভূত কান্নায় ভেঙে পড়লো। কোনোদিন ভাবেনি এমন কেউ তার যন্ত্রণা বুঝতে পারবে, কেউ এত কিছু করবে তার জন্য। সে তার আসল নামটা বলে দিল, বলল, আমার নাম মুনিয়াং। গিল বলল, এখন তৈরি হও তোমার গন্তব্যে যাওয়ার জন্য। মুনিয়াং ছুটে গিয়ে গিলকে জড়িয়ে ধরলো, তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানালো। তারপর গিল তার নাম ধরে ডেকে হাড়িতে ফিরে যেতে বলল। গিল পরে আমাদের জানায়, মুনিয়াং হাড়িতে ফিরে যাওয়ার সময় সিয়নজি উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে চলে যায়। তাকে বিমানবন্দরে বিদায় জানানো হলো। গিল তখন নিজের একটা ছোট্ট বেকারি শপ খুললো। মিস্টার সাংসু তার সম্পত্তি বিক্রি করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়লেন, আর গিল তার কুয়া মেশিনের দক্ষতা কাজে লাগিয়ে সমুদ্র বন্দরে ক্রেন চালানোর চাকরি পেল। বেশ কয়েক বছর পরে সিয়নজি দেশে ফিরে আসে। সে বলল, প্রথম দিন গিলকে দেখেছিলাম রাস্তা থেকে ভাঙা বোতল তুলে ময়লা ঝুড়িতে রাখতে। দোকানে দেখার পর কথা বলার অজুহাতে দামি উপহার নিয়ে গিয়েছিলাম। আর যেদিন গাড়ি থেকে বেঁচেছিলাম আর চলে যেতে চাইলেও আমি তাকে রেখে চলে গিয়েছিলাম, গিলের সাথে একটু একা সময় কাটাবো বলে। সিনেমা হলে আমি তার হাত ধরতে চাইছিলাম। বিমানবন্দরে বিদায় নিয়ে সবাই চলে যাওয়ার পরেও আমি ফিরে তাকিয়েছিলাম। এই বলে সে গিলকে ফোন করে কথা বলল। আর দেখা গেল গিল এতদিন যত্ন করে মুনিয়াংয়ের সেই মাটির হাড়িটা সংরক্ষণ করে রেখেছে। এখানেই শেষ হয় এই সুন্দর গল্পটা। তো দেখা হচ্ছে অন্য কোনো মুভি নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।